নমস্কার। আজকে আমার মনটা খুব খারাপ। আমি উঠেছিলাম একদম খুশি আজকে। হ্যাঁ? আজকে সকালে উঠেই একটা খুব ফানি জিনিস হলো। আমার এই ঘড়িটা কিছুদিন ধরে একটু ফল বিহাইন্ড করছে। কিন্তু আমি সমানে ঠিক করে যাচ্ছি। তো আমি সকালে উঠে দেখছি যে চারিদিকে আলো আর ঘড়িতে ১১:১২ বাজছে। কেউ আমাকে জাগায়নি, কেউ আমাকে আমার একটু যেদিক করে আপনি যখন দেখেন যে আমি রাত্রিবেলায় যত ভিডিও করি তখন চুপচাপ হয়ে যায় না তো আমাদের এখানে খুব আওয়াজ হয়। তারপর আমি এডিটিং ও রাত্রিবেলা করি। তো আমার ঘুমাতে একটু দেরি হয়। I don't mind. I enjoy my time myself. ওই দেখুন আমার হর্ন বাজছে। তো আজকে সকালে উঠে না আমি চমকে গেছি যে ১১:১২ হয়ে গেছে। আমি এখনো ঘুমাচ্ছি। তারপর আমি টিপে বেরিয়ে দেখছি যে আমার হাসব্যান্ড ও ওঠেনি, সে ওঠেনি। আর আমি যেহেতু রাত্রিবেলা রেকর্ডিং করি, আমি এই ঘরটাতে থাকি রাত্রিবেলা। কারণ আমি অনেক রাত পর্যন্ত উনি খুব তাড়াতাড়ি শুয়ে পড়েন। উনি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন। হি ইজ a very early riser type. তো তখন আমার কাজের মেয়েটা আসে ১১:০০ র সময়, সেও নেই। আর ১১:১২ বেজে গেছে কেউ আসেনি যেন অদ্ভুতভাবে দিনটা শুরু হলো। তারপর আমার মনে পড়লো হয়তো ঘড়িটা রাত্রিবেলা বন্ধ হয়ে গেছে। সেটাই হয়েছে। জাস্ট এখনো ঘড়িতে ১১:১২ বাজছে। আমার ব্যাটারিটা পাচ্ছি না। এটা একটু উম অন্যরকম ব্যাটারি। তো ঠিক আছে। ইয়ে করলাম। তারপর আমি জাস্ট ভাবছি ঠিক আছে তাহলে আরেকটু শুয়েই নিই। ৭:১০ ই তো বাজছে। আরেকটু ঘুমিয়ে নিই। এখনো মানে চোখ থেকে কেউ তো ওঠেনি। আমি আরো ১-২ ঘন্টা ঘুমিয়ে নিই। আবার এসে বেশ ভালো করে দেওয়ালটাকে বুকের ওপর নিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে উঠে বোধহয় ৯টা-১০টা নাগাদ উঠেছি। উঠে আমি একটা খবর পেলাম যেটা আমার দিনটাকে একদম মাটি করে দিল। যে আমার খুব ছোটবেলার একজন বন্ধু মারা গেছে। এখন আমার বন্ধুটা ছেলে, আমাদের বন্ধুত্ব হয়েছিল আমরা সব মানে একটা গ্রুপ ছিলাম, বড় গ্রুপ। ওরা সবাই ছিল একসাথে। তখন আমাদের কত বয়স? ১৫ বছর হবে। ১৫, ১৬, ১৭ আমরা সব হাই স্কুলে, তারপর হায়ার সেকেন্ডারি দিচ্ছি, এরকম টাইম। ও তো পড়াশোনা করতই না। যেদিন আমি বাংলা পরীক্ষা দেবো তার আগের দিন তো টেনশনে মরছি। ও এসছে আমার বাড়িতে। এসে বলছে, "ওই কৃত্তিবাসটা পড়ো, ওটা পড়ো।" আমি বলছি, "তুমি বাড়ি গিয়ে পড়ো না। তোমারও তো পরীক্ষা। তুমি এখানে কি করছো?" এরকম ছিল। তো but he had the gift of the gab and he had a tremendous sense of humor. ওর যে হিউমারটা আমি মানে ম্যাচ করতে পারিনি কোনদিন অন্য কারোর সঙ্গে। তারপর কলেজ-টলেজ পেরিয়ে আম ও কি একটা অ্যাডভার্টাইজিং ফার্ম এ কাজ করলো। তারপর ওর বিয়ে হলো, ওর মেয়ে হলো। আমরা সব যাচ্ছি-টাচ্ছি কিন্তু we've been in touch all throughout. মাঝখানে কোথাও একটা ও ডিরেইলড হয়ে গেল। খুব ভালো বাড়ির ছেলে, খুব ভালো বাড়িতে পড়াশোনা করেছে। কিন্তু আমি আমি এটা বলছি যে আমি সেই মেন্টাল হেলথ নিয়ে বলেছিলাম একটা কথা। মেন্টাল হেলথ ভালো না থাকলে না সেন্স অফ রেসপনসিবিলিটি এগুলো না থাকলে কি ইজিলি যে আমরা পথ হারিয়ে ফেলতে পারি এবং ওর ঠিক সেটা হচ্ছিল। শেষ পর্যন্ত ওর বউও চলে গেল। আমি তো বাইরে ছিলাম। আমরা বন্ধুরাই যা ছোটবেলার সেই স্মৃতি নিয়ে থাকতাম। ওর বউয়ের সঙ্গে আমার কথা হতো। ও আমাকে অনেক কিছু বুঝিয়েছিল। As a woman I understood. বাট আমার তো কিছু করার নেই। তারপর ওর ব্যবহারটা বাড়তে একটু অফেন্সিভ হয়ে গেছিল। কেউ ওর সঙ্গে আর মিশতে চাইতো না। আর আমি তো বাইরে।
তারপর কোনো এক কারণে আমি খুব রেগে গিয়েছিলাম। ওর দোষ ঠিক ছিল না, ওর বন্ধুরই দোষ ছিল, হতে পারে। কিন্তু আমার ফাটাফাটিটা ওর সঙ্গেই হয়েছিল। সেই থেকে ওর সঙ্গে আমি আর কথা বলিনি। আর এটা এখন বলা যেতে পারে ৫-৬ বছর। কিন্তু আমি আস্তে, আস্তে শুনছিলাম যে ওর শরীর খুব খারাপ। ওর মানে আমার হাসব্যান্ডের সঙ্গে ওর যোগাযোগ ছিল। আমি চুপচাপ থাকতাম। আমি বলছি, "তুমি রাখো, আমাকে ছেড়ে দাও।" ও উল্টো-পাল্টা কথাবার্তা, আমি আর এইসব নেই। তোমরা ছেলেরা করো। তো আমি যখন ইন্ডিয়াতে ফেরত এলাম, আমি শুনলাম যে ওর শরীর খুব খারাপ, কিন্তু কেউ জানে না ও কোথায় আছে। ক্লোজ বন্ধুরা কেউ জানতো না। আর আমি কোথায় খুঁজে বেড়াবো? কলকাতায় আমি যে বন্ধুদের ছেড়ে গিয়েছিলাম না, ফেরত এসে আমি তাদেরকে আর সেরকম ভাবে পাইনি। তাদের যে পাইনি তা না। কিন্তু তাদেরকে সে আগের মতন আর পাইনি। তাই জন্য আমি একটু নিজের মতনই থাকি। বুঝে গেছি এখন যে values have changed, opinions have changed. আর আজকে যখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমার কাছে যখন খবরটা এলো, ওরা বলল যে ওর যে কাজটা হবে শ্মশানে, সেটা ইউজুয়ালি আমি শ্মশানে যাই না। কিন্তু খুব কাছের হলে, খুব প্রিয় কেউ হলে, এই না যে ওর সঙ্গে আমার অশান্তি হয়েছিল বলে my feelings went, বাট আমার মনে হলো যে enough is enough. কিন্তু মৃত্যুতে তো আমরা সেগুলোকে আর ধরি না, না? তো আমাকে যখন খবর পাঠালো যে ওকে তো দেখিইনি প্রথমত। একটা অপরচুনিটি ছিল ওকে দেখার, অন্তত ও যাবার আগে। আর আমি জানিও না কে, কে থাকবে। কারণ ওর ফ্যামিলি তো পুরো ডিসপার্সড হয়ে গেছে। কিন্তু আমার মেয়ে এসেছিল। ওর মেয়ে এসে কাজটা করলো। সুন্দর মেয়ে আমার। তো আমি গেলাম, গিয়ে দাঁড়িয়ে দেখলাম, এসে তুই যে কি করলি সারা জীবনটা, অর্ধেকের বেশি জীবনটা নষ্ট করলি। এত ভালো বাড়ির, এত ভালো জায়গায় ওর বাবা ডাক্তার ছিল। ওর his ওর great grandfather was knighted. তো মানে পুরো নামটা আর বলছি না। তো আমি ভাবলাম যে কি যে করলে তুমি নিজেকে নিয়ে? আর কেন যে করলে এরকম? তোমার কোনো বন্ধু এরকম না। মানে তুমি যেভাবে মানে তুমি যেটা হয়ে গিয়েছিলে, একদম মানে better couldn't be bothered. বুঝতে পারছেন? আমি বেশি আর কিছু বলতে চাইছি না। নিজের জীবনটাকে একদম ছারখার করে দিল। আর শরীরটা এইদিকে ভাঙছে। এমন ভাঙলো যে ওকে আর মানে ভদ্র সমাজে রাখা যেত না, শরীরটার জন্যে। তো তারপর আমি গেলাম, ওখানে গিয়ে ওকে দেখলাম, দেখে একটু ফুল দিলাম। যাই হোক বন্ধু, I pardon for the bad times because we have shared a lot of good times together. আর আমি তখনই বসে, বসে ভাবছি যে এম এ চলে গেল, তখন আমি এলাম। আমি এসে ওর খবর নিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে দিতে পারেনি। ওর অবস্থা এত খারাপ ছিল যে ওকে কোন জায়গায় নিয়ে গিয়ে ওরা একটা ওল্ড এজ হোম এ রেখেছিল। তো সে নয় গিয়ে একবার দেখে আসতাম। সেটারও খবর কেউ আমায় দিতে পারেনি। আজকে সব জানতে পারলাম ও কোথায় ছিল, ওর কি হচ্ছিল, এবং the end of his life was miserable, miserable. কিন্তু আমার যেটা আজকে মনে হলো যে আমাদের যে বন্ধুরা সবাই শেষ পর্যন্ত এক থাকে না। যেভাবে আমরা শুরু করি, সবসময় সেই রিলেশনশিপটা কিংবা সেই সম্পর্কটা হয়তো অনেকটা বদলে যায়, এবং আমরা সেটাকে এত সিরিয়াসলি নিয়ে নিই, আম যে আমরা মুখ দেখাতেই বন্ধ করে দিই, কথাই বন্ধ করে দিই। আমরা তো এই পৃথিবী থেকে কিছুই নিয়ে যেতে পারবো না। কত বড় বাড়ি ওর, হ্যাঁ? কিচ্ছু না। আম অনেক কিছুই ছিল।
ভালো জায়গায় বিয়ে করেছিল, অনেক কিছু পেয়েছিল। কোনটাই রাখতে পারেনি। নিজেকেই রাখতে পারেনি। সেলফ ডিস্ট্রাকশন। তো আমি ভাবলাম যে বন্ধু-বান্ধবদের মধ্যে ওসব নিয়ে আমার কোনো ইয়ে নেই। কিন্তু একটা বন্ধুর সঙ্গে যদি অশান্তি হয়, কিছু হয়, আমার যেটা মনে হয় কোনো এক সময় না সেটা আর কিছু না হোক মিটমাট করে নেওয়া উচিত। কারণ ওর সঙ্গে আমি মিটমাট করতে পারিনি। আমি এমনিতেই নিজে খুব ব্যস্ত ছিলাম, খুব স্ট্রেসে ছিলাম। তারপর ওদের যেসব স্ট্রেস কলকাতার তো আছেই অনেক কিছু। তো সেই স্ট্রেস গুলোকেও ডিল করছিলাম। তার মধ্যে ও বেচারি ফেঁসে গিয়েছিল। ওর উপরেও রেগে গিয়েছিলাম আমি। আজকে আমি ওকে সরিই বললাম। কিন্তু আজকে তুমিও অনেক ভুল করেছো। বন্ধু হয়ে বলছি, তুমি আজকে আর শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। কিন্তু তুমিও অনেক ভুল করেছো যার জন্য আমি বা যাই হোক আমি আজকে তোমার কাছে এসেছি। তোকে একটু ফুল দিলাম, আদর করলাম। মানে তারপর যতক্ষণ না ওরা বোধহয় সবকিছু করলো কাজ-টাজ। তারপর যতক্ষণ না একজন এলো আমি ওর বডিটা ছুঁয়ে বসে রইলাম। তারপর আমার বন্ধু চলে গেল। আমি আর ওয়েট করিনি। আমি চলে এসেছি। এরকমই মানে আরেকজন বন্ধু আমার যখন মারা গেল, ওর সঙ্গে আরেকটা বন্ধুর খুব অশান্তি হয়েছিল। ওরা বোধহয় ২০ বছর কথা বলে। যখন বলতো যা তা বলতো। আমার এই বন্ধুটা না, আরেকজন। তো যখন ও মারা গেল আমি খবর দিইনি। কারণ আমার যেটা মনে হয় বেঁচে থাকতে যদি আমরা ঠিক মতন ইয়ে না করতে পারি তাহলে মরে গিয়ে দাঁড়িয়ে কি লাভ? কি লাভ তখন? আজকে আমি গেছি। কারণ ওকে তো আমি চিনি। ওকে আমি চিনি। মানুষটা খারাপ না। কিন্তু ও একদম হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু ও মানুষটা খারাপ না। ও একদম ভুল জায়গায় গিয়ে নিজেকে করে ফেলেছিল। আমার অন্য বন্ধুরা এগুলো শুনলে বলবে, "তুই কেন এসব বলছিস? ও তো এরকম ছিল, ওরকম ছিল।" আমার মনে হয় সবার মধ্যেই ভালো কিছু থাকে। আমি যেটা মনে করলাম আজকে যে ভুল বোঝাবুঝি হলেও জীবনে কোনো এক সময় সেটাকে মিটমাট করে নেওয়া উচিত। অন্তত তার বেশি যে বেশি ওঠা বসা করতে হবে তাও না। কিন্তু একটা মিটমাট করে নেওয়া উচিত। কারণ কে যে কখন টুক করে চলে যায়, টুক করে চলে যায়। আর আমি তো দুবাই থেকে আসার পর তো একটার পর একটা দেখছি। নানান এজ গ্রুপে। তো আর আজকের দিনটাও কেমন ছিল? আকাশটা একদম কালো মেঘ। মানে ৪টের সময় মনে হচ্ছে ৭টা ৭:৩০ বেজে গেছে। তো আমি আর থাকিনি কারণ যা বৃষ্টি আসবে আমাকে বাড়ি ফিরতে হবে। কিন্তু ওর জন্য প্রার্থনা করলাম যে ও যেখানেই যাক সুখে থাক। যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে এভরিথিং ইজ আ জার্নি। তো এটাই আমার আজকে মানে দিনটা এই নিয়েই গেল। আমি যে খুব একটা দুঃখ করছি তা না। আমি 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 জানি যে এখন আমরা সব একদিকে যাচ্ছি। দুঃখ করাটা আমি ছেড়ে দিয়েছি। আমরা সব্বাই আমরা একদিকেই যাচ্ছি। কিন্তু যতক্ষণ আমরা বেঁচে আছি আমরা হাসাহাসি করবো, আমরা প্ল্যানিং করবো, আমরা ঘুরবো। তার মাঝখান থেকে লোকজন চলে যাবে। অনেককে সেটা খুব খারাপভাবে এফেক্ট করে। ডিপেন্ডস যে কে যাচ্ছে না যাচ্ছে। কত রকমের কিছু হয়। কিন্তু ওর ওই জীবন লিড করার চাইতে যদি ও নিজে মানে ঠিক না হবে, তাহলে আমার মনে হয় ও যেখানে গেছে সেটাই ভালো। কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই। এই তো আমার বন্ধুর বাবা সেদিন গেলেন। কিন্তু হি ওয়াজ 94 না 96 ইয়ার্স ওল্ড। আর আমার বন্ধু প্রার্থনাই করছিলেন যে ঠাকুর তুলে নাও।
আর যতক্ষণ না একটা মানুষের মধ্যে প্রাণ থাকে ততক্ষণ তো আমরা থামাতে পারি না। ততক্ষণ আমরা থামাতে পারি না। সে যা ডাক্তার যা ওষুধ দেবে বলবে দিতে সেটাই দেবো। সে সকাল বিকেল ওষুধ চেঞ্জ হচ্ছে। এই করতে আস্তে, আস্তে চলে গেল। আর ও এত সুন্দর করে যে উম নিয়মভঙ্গটা করলো, আমি ওকে বললাম আজকে। I said আমার খুব ভাল লেগেছে যে you did it as a celebration of his life, not as a শ্রাদ্ধ। ওই সাদা কাপড়, সাদা ফুল, সাদাই ও সুন্দর নানান রকমের রং দিয়ে ফুল এনে, কাপড় এনে সাজিয়েছিল বাড়িটাকে। ও নিজেও সেজেছিল। ও বলল আমার বাবা খুব ভালো লাইফ লিভ করে গেছে। 94 কি 96 এ আর কি আশা করতে পারবো? উনি মুক্তি পেয়েছেন। তো ওটাকে একটা সেলিব্রেশন এর মতন ছিল। হ্যাঁ? দুঃখ পেয়ে তো লাভ নেই। কারণ 94 পরে আর মানে কি? কোয়ালিটি অফ লাইফ ইজ গোইং ডাউন। যতক্ষণ আমরা হাঁটাচলা করতে পারছি, ততক্ষণ আমি তো বলি যে যতক্ষণ আমি হাঁটাচলা করতে পারছি আমি যেন চলে যাই। কারণ আমি চাই না যে আমার জন্য কেউ আটকে যায় বাড়িতে। আর আমার তো মেয়ে তো একটাই, সে বাইরে। তো এটাই আমার ছিল আজকের এক্সপেরিয়েন্স, মানে ভাবায় মানুষকে যে যে আজকে আছে কালকে নেই। কিন্তু কত বছর, আমি ভাবি কতগুলো বছর কেটে গেছে। আমি ইন মাই 50s না, আমি তো বলেছি। 15 বছর বয়স থেকে বন্ধুত্ব, সব স্কুলে থাকতো। ওরা জেভিয়ার্স এ পড়তাম, লোরেটোতে পড়তাম। অ্যাকচুয়ালি লোরেটো জেভিয়ার্স ইজ লাইক আ ব্রাদার সিস্টার স্কুল। তো কত ঘুরেছি, ডায়মন্ড হারবার পর্যন্ত গিয়ে সেই বসে মাছ খাওয়া, মানে ওই চাষিরা, চাষি বলছি মাঝিরা উম মাছ তুলে রান্না করতো, এসব করা, কত কিছু। আরে এই ছেলে আমার বাড়ির তলায় এসে হর্ন মারতো, হর্ন মারতো। কারণ কি হয়েছে? বললো ১০টা টাকা দাও। আমি বললাম, কেন? অন্য কাউকে নিয়ে এসে চা খাওয়াতে। ওই ক্যাসেটটাও দাও, ওই গানটাও চালাবে। আমরা এরকম বন্ধু ছিলাম। বন্ধুদের কাছ থেকে ১০ টাকা নিয়ে আর মিউজিক ক্যাসেটটা নিয়ে আসার আমার ১০ টাকা আমি জানি না কেন আমার ক্যাসেট ফেরত চাই। ওই গানটা হ্যাঁ, দিয়ে যাবো, দিয়ে যাবো। কত ইনোসেন্ট মজা আমরা করেছি। কিন্তু আস্তে, আস্তে জীবন মানুষকে কিরকম কমপ্লিকেটেড করে দেয়। অনেকে নিতে পারে না, রাস্তা হারিয়ে ফেলে। এনিওয়ে, ওর জন্য আমার আজকে প্রার্থনা যাতে ও he rests in peace and he doesn't have to fight this world anymore. কারণ সত্যি কথা এই জীবনটাতে তো আমরা সবসময় লড়াই করেই যাচ্ছি। আজ বাড়ি, কাল গাড়ি, কাল ইলেকট্রিসিটি, কাল গ্যাস, কাল এই। আমি বলছিলাম না সেদিন, আমার একটা কন্টিনিউয়েশন চলে যে যত ইজি লাইফটাকে করা যেতে পারে। and keep your mind occupied. হুম? এনিওয়ে, এটা একটা হলো আজকে। কিন্তু আমি দুঃখের মধ্যে নেই। ওকে ভালোভাবেই, আমি এজ আ ফ্রেন্ড ওকে যতখানি ঈদে পাঠাতে পেরেছি পাঠিয়ে দিয়েছি। আরো অনেকেই ছিল এবং ওর শ্রাদ্ধের জন্য আমি থাকবো না। আমি তখন কলকাতার বাইরে। আপনারা থাকবেন আমার সঙ্গে। কারণ আমি তো আম নিয়েই যাবো ক্যামেরা। আপনাদের হয়তো সমুদ্র দেখাবো আর গোয়ার বিচ দেখাবো এবং যেখানে থাকছি দেখাবো, যেখানে ঘুরছি দেখাবো। তো কলকাতায় যা বৃষ্টি হচ্ছে, সেদিন তো আমি আটকেই গিয়েছিলাম বৃষ্টিতে। তো আজকে আমি আর সেই চান্স নিইনি। সোজা চলে এসেছি আমি। তো আমি আজকে একটু ভাবছিলাম যে অনেক সময় উইকেন্ডে আমার ভূতের গল্পটা হয় না। কিন্তু আজকে আমি আপনাদের একটা ব্ল্যাক ম্যাজিক এর গল্প বলবো, যেটা আমার উপর হয়েছিল। আমি যত শর্ট এ বলতে পারি আমি বলবো। কারণ
এটা লং রান হয়ে যাবে। অলরেডি মিনিট করেছি আমি, দেখি চশমাটা কোথায়? এনিওয়ে নাহলে দুভাগে করে দেবো। আমার বিয়ে হবার আগে আমার আরেকজনের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। সেটা আমার নিজের পছন্দ। আমার মা খুব খুশি ছিলেন, কিন্তু ছেলের মা খুশি ছিল। আমার গায়ের রং পরিষ্কার না, আমার ঠাকুরের মতন কোঁকড়ানো চুল না, আমার চোখ ওরকম না, আমার কনভেন্ট এডুকেটেড আমি। আমাদের একটু সাহেবিপানা বলবো না, কিন্তু একটু ওয়েস্টার্নাইজড সবকিছু। তুমি চাও লোরেটোর মেয়ে, কিন্তু তুমি আবার চাইছো সে একদম ভেতো বাঙালি হবে। তো ওর মার ইয়েতে আমি স্যুট করিনি, জানো। আর আমি ওকে বারে বারেই বলতাম যে দেখো এটা শেষ করো, কারণ এটাতে আমাদের কোনো লাভ হচ্ছে না। এটা বেশি এগোবার আগে তুমি হয়তো চাও, আমি হয়তো চাই, কিন্তু তখনকার দিনে তো আমাদের অত সাহস ছিল না যে মা বাবার কথা মানে ইয়ে করে, অন্তত আমাদের ছিল না, যে আমরা একটা কিছু করে নেবো, তারপর গিয়ে বলবো যে আমরা আল্লাহ। না না, আমরা ওসব করিনি। হ্যাঁ, তো ওই রিলেশনশিপটাকে মানে আমার উপর দিয়ে যা গেছে, আর আমি কোনোদিন এসব বিশ্বাস করি না। এতখানি বিশ্বাস করিনি, আজও বিশ্বাস করি কিনা আমি জানি না। কিন্তু যেগুলো আমার হয়েছিল সেগুলোই আমি বলছি। যে কিছু একটা একটা হঠাৎ একদিন একটা ভদ্রমহিলা এলেন, ওর সঙ্গেই এলেন, ছেলেটার সঙ্গে আমার বাড়িতে ওর মা পাঠিয়েছে, পরে বুঝলাম। আর আমিও তো বোকা, আমাকে বললো মা তোমার হাতটা একটু দেখাও তো। আমি ওকে কখনো কাউকে হাত দেখাবেন না। অজানা যে বলে আমি হাত পড়তে জানি, জানি ও আমাকে হাত বার করে দেবেন। আমি হাত বার করে দিয়েছিলাম, কারণ আমাদের তখন এত মানে কন্ট্রোভার্সি চলছিল ওর মায়ের ব্যাপারে। হাত বার করে দিয়েছিলাম আমি। উনি যা দেখার দেখে নিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি দেখছেন? বললো আমার যা বলার আমি ওকে বলে দেবো। আসলে উনি এসেছিলেন আমার ক্ষতি করতে। আমার হাতের রেখাগুলো দেখে নিল, তারপর আমার ওপর একটার পর একটা শুরু হলো। শরীর খারাপ মানে এরকম হয়ে গেছিলাম আমি, এরকম হয়ে গেছিলাম। মানে জ্বরে জ্বরে মানে একদম কাঁপতে 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 এরকম। আমি ওরকম ছিলাম না, ওয়াজ অলওয়েজ হেলথ। তারপর আমার বাড়িতে অদ্ভুত রকমের সব জিনিস হতে শুরু করলো। আমার একটা কুকুর ছিল, সে বিনা কারণে হঠাৎ মারা গেল। জানে যে আমার প্রিয় কুকুর, মানে অনেক সময় হয় যে ব্ল্যাক ম্যাজিক করলে সেটা কিন্তু বাড়ির পশুদের উপরেও সেটা মানে ওরা অ্যাবজর্ব করে নেয়। আমি বেঁচে গেলাম, আমার বাচ্চাটা মরে গেল। আমি যে কি কেঁদেছি, কি কেঁদেছি, কি পাগল হয়ে গেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কেন এসব হচ্ছে। তারপর আমি যে সিঁড়ি দিয়ে মনে হতো কেউ একজন উঠছে, দরজা খুলে দেখি কেউ নেই। দরজা ঠক ঠক করছে, দরজা খুলে দেখি কেউ নেই। এটা তো এই বাড়িতেও হয়েছে, বেলের ব্যাপারে, কিন্তু বেলটাকে আমি চেঞ্জ করাবো। হুম। তারপর একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, এই ছেলেটা যে আজকে মারা গেল ওরই বাড়ি থেকে আমি ফিরছিলাম। ও আমরা তো তখন বাসে উঠি, বাসে করে আমি ফিরছি, বাস থেকে নেমেছি, বেশ দুদিকে জল, রাস্তার দুদিকে জল। তো আমাদের একটু মাঝখান থেকে যেতে হচ্ছিল, ট্রাফিক খুব একটা জোর ছিল না। ঠাঁই করে একটা গাড়ি এসে আমাকে মারলো। মানে আমি আই আই জাস্ট ফ্লু ইনটু দি এয়ার। আমি তখন আরো রোগা পাতলা ছিলাম, হয়েও গিয়েছিলাম ওই শরীরের অবস্থায়। I flew into the air and I went and
ফেল ফ্ল্যাট, আমার এই মাথার এই জায়গাটা একদম মাটিতে। আর আমি তখন বৃষ্টি পড়ছে আর আমার চারিদিকে গাড়ি আসা যাওয়া করছে। তখন আমি দেখছি যে আমার চারিদিক থেকে লোকজন দৌড়ে আসছে। আমি মাথাটা একটু এরকম করে এই যে একটা ভদ্রমহিলা দেখলাম গাড়ির বাইরে দাঁড়িয়ে এরকম করে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওনাকে ডাকলাম। আমি জাস্ট কোনমতে ওনাকে তাড়াতাড়ি এসে আমাকে তুলে বলল, "কিচ্ছু হয়নি, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও।" আমি উঠে দাঁড়ালাম কিন্তু আমি একদম shaken, shaken মানে হাড় থেকে কাঁপছি আমি। কিন্তু ও আমাকে জিজ্ঞেস করছে, "তুমি কোথায় থাকো? তোমার ফোন নাম্বার কি?" হ্যাঁ? আমি সব বলছি ওকে। আমার বাড়ি বেশি দূর ছিল না। ভদ্রমহিলা বোধহয় ভয় পেয়ে গেছিলেন, মারুতি গাড়িতে ছিলেন একটা। তো আমাকে বাড়ি নামিয়ে কিন্তু উনি উপরে উঠলেন। কিন্তু আমার ফোন নাম্বারটা আমি ঠিক বলেছিলাম ওনাকে। উনি বোধহয় বাড়ি গিয়ে বলে ইয়ে করে তারপর আমার মাকে ফোন করেছিলেন। আমি যখন উপরে এসেছি আমি কাঁদতে, কাঁদতে উঠে এসেছিলাম, মা আমাকে গাড়ি মেরেছে। আর আমার এই পেছনটা এতখানি ফুলে গেল। সে আইস প্যাক দিয়ে, আইস প্যাক দিয়ে, আইস প্যাক দিয়ে এটা কিন্তু খুব বড় ড্যামেজ হতে পারত ব্রেনের। কিন্তু যার আ কি যেন বলে ওটা? থাকে হরি মারে কে? অনেক কিছু চেষ্টা করেছিলাম। সবকটা বলতে গেলে গল্প শেষ হবে না। কিন্তু ওরা একটা খুব মৌন বাবার কাছে যেত। হুম? আর ছেলেটার গায়ে রোজ দেখতাম আম এখানে এই পড়েছে, সেখানে সেই পড়েছে। হাতের এখানে আংটি বদলাচ্ছে। পয়সার তো কোনো অভাব ছিল না। ওর মা বোধহয় ভাবছে যে, দূর ছাড়ো তোমার ইয়ে।" হ্যাঁ, বড় বাড়িতে ইয়ে তো কেন আমি কি ইয়েতে বিয়ে করবো? তো রোজ ওর মা বদলাতো। ওর আংটিগুলো, ওর হাতে যেগুলো পড়তো, বসিয়াত পড়লে আমি দেখতে পেতাম। এটা আবার কি পড়েছে? কারণ আমাদের বাড়িতে এসব কোনো বিশ্বাস ছিল না। কিন্তু আমি দেখলাম যে আমার মনটা ঘুরতে শুরু করলো। যে ওকে দেখলে আমার রাগ হতো। আমি বললাম, "তুমি চলে যাও। তোমার বাড়ি থেকে তো আমাকে চায় না। তুমি কেন রোজ আসো? তুমি এসে তো আমাকে আরো মানে ইয়ে করে দিচ্ছ। আমাকে শান্তিতে থাকতে দাও। আমার যা হবে, হবে কিছুদিন পর। আমাদের দুজনেরই বয়স কম। কিছুই তো ওরকম হয়নি। কিন্তু একটা ইচ্ছা ছিল আমরা কিন্তু আমি যে বাড়িতে আমাকে এরকম করবে সে বাড়িতে আমি যেতে চাই না।" আর আবার ওদের বাড়িতে ভীষণ পুজো, আচ্চা, হেনা-তেনা এসব। সকালবেলা উঠে চান করে শাড়ি পরে গোপালকে এসব আমার নেই। আমি ঠাকুর বিশ্বাস করি কিন্তু আমার তো অনেকগুলো কি বলবো? অনেকগুলো ফানি ইনসিডেন্টস হচ্ছিল তখন যেগুলো তারপর আমার মা আমাকে ওই যে আমি একটু লন্ডনের স্টোরি বলেছিলাম আপনাদের, ইংল্যান্ডে চলে গেলাম আমি। ওই সময় আমার মা আমাকে পাঠিয়েছিল। বলে, "তুমি চলে যাও এখান থেকে কিছুদিন। তুমি যাও গিয়ে আর আমার দাদা ওদের খুব ভালো করে চিনত। দাদা বলল, "ওকে পাঠিয়ে দাও আমার কাছে।" ওই সময়টায় আমি বাইরে চলে গিয়েছিলাম। আমি গিয়ে ১২-১৪ দিন বাইরে থেকে ফেরত এসেছিলাম। মন থেকে তো যায় না। খুব অসভ্যতা করেছে। খুব অসভ্যতা করেছে। তারপর কোন মেয়েকে পেয়েছে ওরা। তার ছবি নিয়ে এসে আমার বাড়িতে, মামার বাড়িতে ওদের খুব বন্ধুত্ব। সেখানে খুব দেখিয়েছে, এই মেয়েকে আমরা পেয়েছি। মানে একটা কষ্ট দেওয়ার লিমিট আছে। কারণ আমি তো তখনো বেরোইনি ওটা থেকে। ছাড়ছি। আর আমি তো আর কারোর সঙ্গে নেই তখন। খুব কষ্ট দিয়েছে। কিন্তু ব্লাক ম্যাজিক আর আমি বলছি কক্ষনো করবেন না। ওদের যা হলো তারপরে। আর ওদের মানে বছরের পর বছর। যেদিন ওর বিয়ে,
সেই সকালে ওর বাবার হার্ট অ্যাটাক এবং ওর মা বারে, বারে বলছে যে, "ওই মেয়েকে আমি ঘরে তুলিনি বলে আমার এই কপাল।" এখন সবাই সান্ত্বনা দিচ্ছে, "না, না উনার তো বয়স হয়েছিল তাই জন্য" এনিওয়ে আম কিন্তু ছেলে বউকে হসপিটালে গিয়ে আশীর্বাদ নিতে হয়েছিল কারণ উনি আর বাড়ি ফেরেন। আমাদের সবারই না একটা আমাদের সবার একটা গাইডিং স্পিরিট থাকে। তুমি যদি কারো ক্ষতি না করো, তুমি যদি কারোর ইয়ে না করো, একটা গাইডিং স্পিরিট থাকবে। তুমি যদি শয়তানি না আমার তো কিছু করার ছিল না। আমি আমার চাকরি করে যাচ্ছি। খুব মন খারাপ। কিন্তু আমার মা বলে দিয়েছিল, "একদম ওই বাড়ি যাবে না তুমি।" আমার কত শাড়ি-টাড়ি কিনে-টিনে রেখেছিল, ভেবেছিল ওখানে বিয়ে হবে। কিন্তু হলো না। আর আমার মা তো বলল, "কোনদিন যাবে না ওই বাড়িতে করতে, আ কথা বলতে।" তো আমার দুদিক থেকেই বন্ধ। তারপর ওর বিয়ে ঠিক হলো। সেদিনই ওর বাবা ২ দিনের মধ্যে মারা গেল। বিয়ের বাড়িটা শোকের বাড়ি হয়ে গেল। তারপর আমি আস্তে, আস্তে ঠিক হলাম। কিন্তু আমার কুকুরটা যে মারা গিয়েছিল ওটা নিয়ে আমি পাগল হয়ে গেছিলাম একদম। যে ওরকমই কুকুর আমি আবার চাই। আমার কুকুরটাকে কেন মানে আমি বুঝতে পারিনি যে এগুলো ব্লাক ম্যাজিক। হ্যাঁ? তারপর মানে আমি বলছি তো আমি এরকম হয়ে গেছিলাম। আমি দড়ি পাকিয়ে গিয়েছিলাম একদম। হুম? আর মা শুধু বসে আমাকে দেখত। মা বুঝতে পেরেছিল। মা এসবে বিশ্বাস করে না। কিন্তু মা বুঝতে পেরেছিল যে something is not right. আর ওই ভদ্রমহিলা আমার হাত দেখে গিয়েছিলেন। তো উনার বিয়ের দিনে ওর বাবা মারা গেলেন। তারপর ঠিক আছে চলছে ২ টো মেয়ে হলো। ওমা! সে বউটাও পালালো। সে বউটাও পালালো। সে থাকতে পারল না। এমনই ভদ্রমহিলা। উনি আর নেই দুনিয়ায় কিন্তু আমি তার জন্য কোনো ইয়ে করছি না। কারণ কষ্টই দিয়েছে মানুষকে। সে ২ টো মেয়ে ছেড়ে পালালো। আর এই খবরগুলো আমার বিয়ের পরে আমি পাচ্ছি। কারণ আমাদের রিলেটিভস রা ওদের সঙ্গে খুব বন্ধুত্ব। তারপর শুনলাম তার বড় মেয়ে সুইসাইড করেছে। তার বড় মেয়ে সুইসাইড করেছে। বিয়ের পরে সুইসাইড করেছে। তারপর ফ্যামিলিতে আরো কয়েকটা খুব রেয়ার ডেথস হয়েছে। যেগুলো মানে যেগুলোর কোনো কি বলবো উম এক্সপ্লেনেশন নেই। ইয়াং পিপল হু ডাইড। ওর যে ভাইটা ছিল সেটাও মারা গেল। স্ট্যাবড একমাত্র দাদা স্ট্যাবড। আর আমি একেকটা করে শুনছি আর ভাবছি যে ঠাকুর এত শাস্তি তো দিতে হবে না। হ্যাঁ, ঠিক আছে আমি তো এখন ঠিক আছি। আমি তো ঠিক আছি। আমি তো বেরিয়ে এসেছি। কিন্তু ওই ব্লাক ম্যাজিক কারোর উপর করলে না সেটা যে কিভাবে ফেরত আসতে পারে। তার নিজের বড় মেয়ে পর্যন্ত সুইসাইড করল। আর বিশ্বাস করুন শেষ পর্যন্ত এটা সবচেয়ে মজার ব্যাপার। উনি আমার নামেরই একটা মেয়েকে বিয়ে করলেন। যার আমার নাম পিয়া। আজক্ষণ এটা একটা অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। এটা একটা অভিজ্ঞতা। এটা কোনো it doesn't affect me anymore তখন যেরকম হয়েছিল। কারণ আমি তো আমার জন্য যেটা ছিল সামনে সেটা তো ঢের ভালো ছিল। আমি এমন লোক পেলাম যে আমাকে সারা দুনিয়া দেখালো।
যে আমাকে এত ভালো করে রাখলো। আমার মেয়ে হলো। আমরা we lived in a very open society, মানে আমার উপর কোনো জোর চাপ ছিল না যে ঠাকুর, উনি তো নাস্তিক এমনিতে। তো আমি নিজের মতন ঠাকুর মানে পুজো করি কি না করি সেটা আমার ব্যাপার। কোনো জবরদস্তি ছিল না। কিন্তু কিভাবে যে ব্ল্যাক ম্যাজিকটা রোল ব্যাক করলো, আজকে সেটা নিয়ে আমি বললাম। গল্পটা কিন্তু খুব লম্বা। কিন্তু আমি আর অত দূরে যাচ্ছি না। কারণ বলে লাভ নেই। আমার মেইন মেসেজ হলো যে ব্ল্যাক ম্যাজিক জিনিসটা আমি না বিশেষ করে বিদেশে যেই শুনতো আমি বাঙালি, কিন্তু "ও তোমরা তো ভীষণ ব্ল্যাক ম্যাজিক করো।" কে বলেছে? হ্যাঁ, শুনেছি বাঙালি মেয়েরা ভীষণ টুকটাক করে। টুকটাকে ওদের ভীষণ বিশ্বাস। আমি বললাম, "হতে পারে। আমি তো করছি না।" যারা হতে পারে তাতে কিছু ফল যে হয় সেটা তো আমি বুঝতেই পেরেছি। নাহলে আমার ওরকম অবস্থা হতো। তার মধ্যে মিজলস হলো। আর এই মানে ২৪-২৫ বছর বয়সে মিজলস হওয়াটা ইজ লাইক ডেথ। মানে পুরো গলার মধ্যে, লাংস এর মধ্যে মিজলস। ডাক্তার বলে গিয়েছিলেন ওর কিন্তু খুব ভালো নার্সিং লাগবে। মানে প্রায় মৃত্যুর দিকে ঠেলে দেয়। আরে পছন্দ হয়নি ছেড়ে দে বাবা। কেঁদে বাঁচি। এত কিছু করার কি দরকার? এটা দেখুন রিটালিয়েশন কিভাবে হলো। সো এটা দিয়ে আমি আজকে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আমি আবার একটা অন্যরকম কোনদিন আমি হ্যাপি স্টোরি বলি, কোনদিন আমি একটু সিরিয়াস স্টোরি বলি। বাট যেগুলো আমার অভিজ্ঞতা, আমার পুরো চ্যানেলই আমার অভিজ্ঞতা নিয়ে জীবনে। এবং এগুলোতে আমি সত্যি বিশ্বাস করি না। আমার মনে হয় না এগুলো করা উচিত। কারণ জিনিসটা কিন্তু bounces back on you. It bounces back on you. যে আমার এখানে একটা গাছ না এই ঝড়ে মানে এত বিদ্যুৎ পড়েছে, আমি সেদিন ছবি দেখিয়েছিলাম। গাছটা এত আম দিল, এত আম দিল। তারপর গাছটা একদম শুকিয়ে কাঠ ওভারনাইট। আমরা ভাবলাম যে বাজ পড়েছে। কিন্তু আমাদের যে সিকিউরিটি তারা তো পাড়াগাঁ থেকে আসে। বলল, "দিদি এটা বাজ না, এটা কেউ বান মেরেছে।" বললাম, "বান মারা বলো, কেউ একটা প্র্যাকটিস করছে বান মারা। ওরা আগে কিন্তু মানুষকে মারবে না। ওরা এই গাছ-টাছ গুলোকে মারবে।" কিন্তু আমি কলকাতায় অনেক জায়গায় দেখছি যে বৃষ্টিতে এই যা লাইটিং হচ্ছে, কিন্তু তার আশেপাশে কিচ্ছু হয়নি, শুধু ওই গাছটা। তো এগুলোতে একদমই ইন্ডালজ করবেন না। এগুলোতে আমার দিদির যে কাজের লোক মালিশের মহিলা ছিলেন, ফার্স্ট এটা বলছি। আম আমি জানি না এখনো আমি এগুলো বিশ্বাস করি কিনা। শুনছি, কিন্তু প্যারানরমাল আমি দেখেছি। কিন্তু এগুলো সত্যি হয় কিনা আমি জানি না। বান মারাটা আবার কি জিনিস? কিন্তু ওকে যে দিদিকে ম্যাসাজ করতে আসছে, অনেক বছর ধরে করেছে। ওকে নাকি কে বান মেরেছিল। ও শুকাতে মরেই গেল। আর ও বলেই ছিল যে আমাকে বান মেরেছে। ও কিছুদিন পর আর কাজ করতে পারল না। তো হতে পারে যে আমাকেও কিছু রকমের বান মেরেছিল, কিন্তু আমার আমার পাওয়ার এবং আমার যে ইয়েটা সেটা অন্যরকম। জিনিসটা উল্টে গিয়ে পড়েছে। হুম। So that's all for tonight. Tomorrow's a new day. আমার বন্ধুও চলে গেল। আরেক বন্ধু চলে গেল। কিন্তু আমি বলি যাক, যেখানে যাবে যাক, ভালোভাবে যাক।
যদি যাওয়ার কোনো জায়গা থাকে ওরকম। আর আমরা সবাই একদিকে যাচ্ছি। গুড নাইট।